রাধিকা কোনোদিন এত বড় শপিং মলে আসেনি। হ্যাঁ, এবি মলের পাশ দিয়ে সে অনেকবার গেছে, কিন্তু পকেট সঙ্গ না দেওয়ায় এরকম মলে আসার স্বপ্ন সে কখনো দেখেনি। জামা কাপড় কিনতে হলে ধর্মতলা আর গড়িয়াহাটের ফুটই হলো তার একমাত্র ডেস্টিনেশন। রাধিকাকে দোকানের ভিতরে টেনে নিয়ে গিয়ে লাকি বলল, কি হলো, চলো। এই বলে রাধিকার চোখের দিকে তাকালো লাকি। সে দেখতে পেল রাধিকা খুবই নার্ভাস। রাধিকার পা যেন চলছে না। লাকি তখন জোর করে রাধিকাকে টেনে নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে। দোকানের ম্যানেজার গণেশ এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি দূর থেকে দেখলেন খুব সাধারণ একটি ছেলে আর একটি মেয়ে তাদের দোকানে ঢুকছে। গণেশের নজর গেল লাকি আর রাধিকার পোশাক আশাকে। তিনি বুঝতে পারলেন এই ছেলে মেয়েটি জামা কাপড় তো কিনবেই না, বরং দুটো জামা পরে ট্রায়াল দিয়ে দেখবে আর কয়েকটা সেলফি তুলে চলে যাবে, অথবা এখান থেকে এসির ফুরফুরে ঠান্ডা হাওয়া খেয়ে চলে যাবে। গণেশ তাদের দিকে এগিয়ে এলেন আর বললেন, হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম। লাকি আর রাধিকা তার দিকে একবার তাকালো। লাকি বলল, হ্যালো। তারপরই গণেশ গড় গড় করে বলে গেল, স্যার, আমাদের এখানে জামার দাম শুরু হচ্ছে 5,000 টাকা থেকে এবং 1,00,000 টাকারও বেশি দামের জামা আছে। আপনি কত টাকা দামের জামা খুঁজছেন জানতে পারি কি? গণেশ যেন তার দোকানের এই দুই কাস্টমারকে ঢোকার সঙ্গে সঙ্গেই বাইরে যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিতে চাইলেন। গণেশ তার কথা শেষ করেই লাকির দিকে একবার ভালো করে তাকালেন। 1 সেকেন্ড সময় নিলেন এবং লাকিকে চিনতে পারলেন। তিনি ভাবলেন, যাকে এতক্ষণ জামা কাপড়ের দাম বলছিলেন তার দেওয়া টাকাতেই তার সংসার চলে। লাকিকে চিনতে পেরে গণেশ আমতা আমতা করে বললেন, স্যার আপনি? রাগিনী যেদিন লাকিকে নিয়ে এই দোকানে এসেছিল সেদিন গণেশ লাকিকে খুব আবঝাভাবে দেখেছিলেন, তবে আজ লাকিকে দেখার সাথে সাথেই তিনি চমকে যান। এদিকে গণেশের মুখ থেকে লাকির জন্য স্যার ডাকটা শুনেও রাধিকা আকাশ থেকে পড়ে। রাধিকা তার হাত ধরে টেনে নিয়ে যায় এবং বলে, লাকি তুমি এখান থেকে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। লাকির উত্তর, তুমি টাকার কথা ভাবছো তাই না? চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। রাধিকার কানের খুব কাছে লাকি তার ঠোঁট নিয়ে গিয়ে বলল, দেখো, আমরা এখানে চলে এসেছি, এখন যদি চলে যাই তাহলে ব্যাপারটা ঠিক দেখায় না। লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে, কম দামি কিছু কিনেই এখান থেকে চলে যাব। রাধিকা লাকির চোখের দিকে তাকিয়ে দেখল। রাধিকার মন তখন বড়ই অস্থির হয়ে উঠল। এখানে সস্তার কিছু কেনা মানেও অন্তত 5,000 টাকা খরচ করতে হবে, আর লাকির এত কষ্ট করে বাঁচিয়ে রাখা টাকা রাধিকা এত সহজে খরচা করতে চাইল না। সে খুব ভালো করেই জানতো এই 5,000 টাকা দিয়ে লাকির অনেকগুলো দিন কেটে যাবে। এদিকে লাকি রাধিকার হাত ধরে ওই শোরুমের ভেতরে ঘোরাফেরা করতে থাকে। লাকি দেখল মেয়েদের অনেক ড্রেস আছে। রাধিকারও বেশ কয়েকটা ড্রেস পছন্দ হলো, কিন্তু সে মুখ ফুটে কিছু বলল না। একটা করে দেখলো আর দাম দেখে সেখান থেকে সরে গেল। লাকি গণেশকে ডেকে বলল, আমাকে এই জামাটা দেখাও তো। লাকি যেদিকেই যাচ্ছে গণেশ তাকে অনুসরণ করছেন। এদিকে রাধিকার চোখ একটা গোলাপি জামায় আটকে রইল। সেখান থেকে সে চোখ সরাতে পারল না। লাকি তখন সেই গোলাপি জামাটাই দেখাতে বলে। গণেশ তড়িঘড়ি ওই পোশাকটি খুলে ফেলতে শুরু করে। রাধিকা বলল, আরে না না লাকি, আমি তো এমনি দেখছিলাম, আমি এটা ট্রাই করবো না। গণেশ জামাটা ধরে দাঁড়িয়ে থাকলো। আসলে এই পোশাকটা রাধিকার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা এতটাই এক্সপেন্সিভ ছিল যে রাধিকা এড়িয়ে যেতে চাইল। লাকি গণেশকে জিজ্ঞেস করে, কত দাম এটার? গণেশ তার উত্তরে বলেন, স্যার, এটার দাম 9,000 টাকা। এই কথা শুনে রাধিকা ভাবে 9,000 টাকা দিয়ে তার আগামী 5 বছরের জামা কাপড় কেনা হয়ে যাবে। গণেশ তখন আর একটা জামা দেখিয়ে বলেন, তাহলে এইটা দেখুন, হালকা হলদেটে রঙের এই জামাটার ডিজাইনটা খুব সুন্দর। রাধিকা কিছুক্ষণ জামাটা দেখে, তারপর গণেশের দিকে তাকিয়ে বলে, না, আমার এই কালারটা খুব একটা ভালো লাগছে না। এরপর লাকি রাধিকাকে একের পর এক ড্রেস দেখিয়ে গেল, কিন্তু রাধিকা কোনো না কোনো অজুহাত দিয়ে এড়িয়ে গেল। সে মনে মনে ভাবল, সবগুলো না বলছি, তারপরেও গাধাটা বুঝতে পারছে না যে আমি এখান থেকে জামা কিনবো না। এদিকে লাকি ভাবল, আরে বাবা, সবই যদি না বলে তাহলে কিনবো কোনটা? অদ্ভুত একটা মুখ করে দাঁড়িয়ে রইলেন গণেশ।
তিনি ভাবলেন, এই মেয়েটা চাইছেটা কি? গণেশের মনে এই প্রশ্নও জাগলো, লাকি স্যারের তো মনে হয় রাগিনী ম্যাডামের সঙ্গে কিছু আছে, তাহলে আবার এই মেয়েটাকে? কিন্তু লাকি যেভাবে রাধিকাকে একের পর এক জামা দেখিয়ে যাচ্ছে, তাতে গণেশের মনে হলো এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। গণেশের লাকির প্রতি শ্রদ্ধাও বেড়ে গেল। তিনি ভাবলেন, লাকি সেই সব বড়লোক বাবার ছেলেদের থেকে অনেক আলাদা, যারা নিজেদের ক্ষমতা বলে কোম্পানির মেয়েদের আঙ্গুলের ইশারায় নাচাতেন। গণেশের খুব অবাক লাগলো। তার মনে হলো এই মেয়েটা দোকানের মালিকের সাথে এসেছে, কিন্তু এখান থেকে কিছু কিনতে চাইছে না। তিনি বুঝতে পারলেন মেয়েটা সত্যিই ভালো। বড়লোক ছেলের সাথে বেরোনো মানেই যে দামি জামা কাপড় কিনতে হবে, মেয়েটি সেরকম ভাবে না। লাকি রাধিকাকে একটা সাদা জামা দেখায়, তারপর বলে, তাহলে এটা নাও, এটা দেখতেও ভালো, আবার দামও খুব একটা বেশি না। রাধিকা ওই সাদা ড্রেসটা দেখেই বলল, হ্যাঁ এটা ভালো, এইটাই নিয়ে নি তাহলে। সে বুঝতে পারলো যে লাকি তার চিন্তার বিষয়টা ধরতে পেরেছে। তারপরেও লাকি যখন এত সাধাসাধি করলো, সে এই ড্রেসটাই পছন্দ করে হ্যাঁ বলে দিল। ড্রেসটার দামও বেশ কম ছিল। রাধিকা ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমে গেল, পোশাকটা পরে লাকিকে একবার দেখালো। লাকি বলল, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক সেই সময়ই পাশের আরেকটা ট্রায়াল রুম থেকে আরেকটা মেয়ে বেরোলো। তাকে দেখা মাত্রই লাকি হতভম্ব হয়ে গেল। মেয়েটা বলল, আরে লাকি, তুমি এখানে কি করছো? মেয়েটা প্রথমে লাকির দিকে দেখে, তারপর লাকি যার দিকে তাকিয়েছিল অর্থাৎ রাধিকার দিকে একবার তাকায়। রাধিকা ততক্ষণে আবার ট্রায়াল রুমে গিয়ে নিজের পরে আসা পোশাকটা পরে এবং সাদা ড্রেসটা লাকিকে দেয়। আর ওই মেয়েটি ছিল দৃষ্টি। লাকিকে সে বলে, এটাকে, আর এই সাদা ড্রেসটা কি তুমি ওর জন্যই কিনেছো? দৃষ্টি বিশ্বাসই করতে পারলো না যে এত বড় জামা কাপড়ের দোকানে সে লাকিকে এসে দেখবে, তারপরে আবার লাকির সাথে একটা মেয়েও থাকবে। লাকির উত্তর, এটা আমার বন্ধু, আমাদের কলেজেই পড়ে, তবে ওর ডিপার্টমেন্ট আলাদা। লাকিও ভাবতে পারেনি যে জীবনে প্রথমবার কোনো মেয়ের জন্য জামা কিনতে এসে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাবে। লাকির কথা শুনে দৃষ্টি বলল, শুধুই বন্ধু? তুমি যেভাবে ওর ড্রেসটা ধরে আছো, তাতে তো মনে হচ্ছে ও তোমার গার্লফ্রেন্ড। লাকি উত্তরে বলল, না, সেরকম কিছু না। দৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেখো লাকি, আমি তোমার সাথে এতদিন রিলেশনে থাকলাম, তুমি কোনোদিন আমাকে এত দামি জায়গায় জামা কাপড় কিনতে নিয়ে এলে না। আমার মধ্যে কি খারাপটা তুমি দেখেছিলে লাকি? আমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভুল বদল হয়ে গেল, একটা বান্ধবীও পেয়ে গেলে, তাকে আবার এত এক্সপেন্সিভ দোকান থেকে জামা কাপড় কিনে দিচ্ছ। দেখো, এর জন্যে দামি জামা কাপড় কিনতে গিয়ে আবার তোমার জামা প্যান্ট না খুলে পড়ে যায়। দৃষ্টির মনে হলো সে ব্রেকআপ করলেও লাকির মনে তার জন্য এখনো জায়গা আছে। সেদিন লাইব্রেরির বাইরে দৃষ্টি কত চেষ্টা করেছিল লাকির কাছে আসার, লাকি কিন্তু তাকে দূরে ঠেলে দেয়নি। আজ এখানে অন্য একটা মেয়ের সঙ্গে লাকিকে দেখে দৃষ্টির গা হাত পা জ্বলে উঠল। তারপরে আবার লাকি তার জন্য দামি জামা কিনে দিচ্ছে। বিষয়টা মোটেও ভালো চোখে দেখল না সে। তার মনে হলো এই মেয়েটাই এখন তার আর লাকির সম্পর্কের মধ্যে কাঁটা। দৃষ্টি যেভাবে লাকির সাথে কথা বলছে, তাতে রাধিকার মনে একটা ভুল ধারণা তৈরি হলো, যেটা খুবই স্বাভাবিক। রাধিকা ভাবলো এটা হয়তো লাকির গার্লফ্রেন্ড, তার জন্য লাকি এই মেয়েটিকে ভুলতে বসেছে। রাধিকার বুকের ভিতরে ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে। আসলে তার মনের মধ্যেও যে লাকির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। না চাইতেই লাকি তার জন্য অনেক কিছু করেছে। অজান্তেই দৃষ্টির প্রতি একটা তিক্ততা তৈরি হলো রাধিকার। তাই দৃঢ় কণ্ঠে দৃষ্টিকে রাধিকা বলে, না, তোমার কথা ভুল হচ্ছে, আমি লাকির গার্লফ্রেন্ড নই। এই বলে একবার হাসলো সে, তারপর হাসি মুখেই লাকির দিকে একবার তাকালো। আর লাকি কিছু বলার আগেই দোকানের দরজা খুলে বেরিয়ে গেল রাধিকা। দোকানের ম্যানেজার গণেশ বুঝে উঠতে পারলেন না তার মালিকের সঙ্গে এটা ঠিক কি হচ্ছে। তিনি এলেন একটা মেয়ের সাথে, যাকে তার গার্লফ্রেন্ডই মনে হল। আবার ট্রায়াল রুমের পাশ থেকে বেরোলেন আরেকটা মেয়ে নিয়ে। গণেশ ভাবলেন, এ তো দেখছি সেই বড়লোক বাপের বুকে যাওয়া ছেলের মতো, এক গাদা মেয়ে নিয়ে কারবার।
লাকি রাধিকার পিছু পিছু যেতে থাকে আর বলে, রাধিকা, আমার কথা শোনো, আমাকে ভুল বুঝো না। কিছুটা গিয়েই লাকি রাধিকার হাত ধরে আর তাকে বলে, দৃষ্টি আমার এক্স, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, সবসময় ইউজ করেছে। রাধিকা খুব রেগে গিয়ে বলল, থাক লাকি, আমাকে আর কিছু বলতে হবে না। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি এতদিন আমার জন্য অনেক করেছো, তার জন্য ধন্যবাদ। তোমার দুজনের মাঝে আমি চলে এসেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তুমি আবার ওর কাছে ফিরে যাও। তোমাদের সম্পর্কের মধ্যে আমি আর বাধা হয়ে দাঁড়াতে চাই না। রাধিকার দুই চোখ জলে ভরে গেল। সে রেগে গিয়ে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু লাকিকে ছেড়ে যেতে সত্যি তার মন আর চাইল না। লাকির সঙ্গে সব সময় থাকতে চায় সে। লাকি কারো সাথে প্রেম করে, লাকির কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে, এটা ভাবতে গিয়েই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মনে লাকির জন্য হাজার একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ভাবল, তোমার যদি গার্লফ্রেন্ডই থাকতো তাহলে সেদিন আমাকে বাঁচাতে এলে কেন? তার মনে হলো, তোমার মনে যদি অন্য কারোর জন্য জায়গা থাকতো তাহলে রোজ পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে আসতে কেন? রাধিকা মনে মনে বলল, তাই যদি হতো তাহলে আজই বা আমাকে কেন পিঠে করে নিয়ে অতটা রাস্তা গেলে? লাগি তখন রাধিকার গালে হাত দিল। তার চোখ থেকে ঝরে পড়া জল নিজের হাতে মুছে লাকি বলল, রাধিকা, তুমি একটু বেশি ভেবে ফেলেছ। বিশ্বাস করো, আমার সাথে দৃষ্টির আর কোনো সম্পর্ক নেই। দৃষ্টিও লাকির পিছু পিছু সেখানে আসে। রাধিকাকে সে বলে, এই ছেলেটা একটা পাগল। তোমার কি মনে হয় আমি এই গরিবের গার্লফ্রেন্ড হতে পারি? ওর মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখো, কি মনে হয় ও আমাকে কোনোদিন ভালোবাসা দিতে পারবে? 10 টাকার ফুচকা খাইয়ে দিলেই ওভাবে মহৎ কাজ করে ফেলেছে, আমি নাকি ওর গার্লফ্রেন্ড। এই বলে দৃষ্টি সেখান থেকে গট গট করে হাঁটতে হাঁটতে চলে যায়। দৃষ্টির কথা শুনে এবার একটু বুকে বল পেল রাধিকা। সে বুঝতে পারল এই মেয়েটা লাকির গার্লফ্রেন্ড নয়। চোখ মুছল, গলাটা একবার ঝাড়ল। রাধিকার মনে হলো লাকির মতো ছেলে কোনো দিন মিথ্যা বলতে পারে না। লাকির চোখের দিকে তাকালো একবার রাধিকা। লাকি তাকে দেখে হাসলো। লাকিকে যে সে কতটা ভালোবাসে তা হাবে ভাবেই আজকে আরো ভালো করে বুঝিয়ে দিল রাধিকা। আর লাকি, লাকি তাকে কতটা ভালোবাসে? লাকি কি সত্যিই রাধিকাকে ভালোবেসে ফেলেছে? তাহলে অদিতির কি হবে, আর ইপসিতারই বা কি হবে? দৃষ্টি কি এসব জেনে ফেলার পর নতুন কোনো ঝামেলা সৃষ্টি করবে লাকির জীবনে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন